ষড়যন্ত্রের সবথেকে বড় গুটি নুনটে। নুনটে অ্যারেস্ট হলে এই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সোহিনী, ইমিডিয়েটলি নুনটেকে অ্যারেস্ট করুন, যেভাবেই হোক। অনেক বড় একটা খেলা হয়েছে ম্যাম। আমরা ভেবেছিলাম খেলাটা আমাদের হাতে, কিন্তু সেটা ঘুরে গেছে। ভেবেছিলাম নুনটেকে কাজে লাগাবো, কিন্তু নুনটে। ম্যাডাম, নুনটের কোনো খোঁজ পাওয়া গেল না ম্যাডাম, ওর খোঁজ পাওয়াটা এত সহজ হবে না। ও হয়তো এতক্ষণে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আপনার সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওই নন্টে প্রদেশবাবুর মার্ডার কেসের সঙ্গে জড়িত, আর ওকে আমি ছাড়বো না। যত তাড়াতাড়ি সম্ভব আমার নুনটেকে চাই সোহিনী। চেষ্টা করছি ম্যাডাম। ও যদি এখনো কলকাতার মধ্যেই থেকে থাকে তাহলে ওর বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। হ্যাঁ, কিন্তু যদি অলরেডি কলকাতার বাইরে চলে গিয়ে থাকে? না ম্যাম, ও এখানেই আছে। কারণ ওর মাথার উপরে যারা আছেন তারা অতি চালাক। আমরা ওকে খুঁজবো, এটা ধরে নিয়ে ও এমন জায়গায় ঘুরে বেড়াবে যেটা আমরা ভাবতেও পারি না। আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন ম্যাডাম? কারণ আমি ভুক্তভোগী তাই। অভিরূপ মুখার্জি আমার মাকেও কিডন্যাপ করেছিল, এবং কোথায় রেখেছিলেন জানেন? নিজের বাড়িতে। এই প্ল্যানটা চট করে কার মাথায় আসবে বলুন তো? ম্যাডাম, তাহলে আপনি এখন কি সাজেস্ট করেন? অ্যাকচুয়ালি আপনি ওদের ভালোভাবে চেনেন, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি। সম্ভবত আমি যতদূর জানি নুনটে একটা মোটা টাকা হাতে পেয়েছে এই কাজের জন্য। আর ওর যা স্বভাব, ও এই টাকাগুলো ফুর্তি করে বাড়ি গিয়ে নষ্ট করবে। তাই আমি বলবো আপনার লোকজনকে সিভিল ড্রেসে এইসব জায়গাগুলোতে পাঠিয়ে দিন। ওকে ম্যাডাম। দুর্গা, তোমার মনে হয় না এই পুরো ব্যাপারটা লাকের উপর ডিপেন্ড করছে? নুনটাকে পাওয়া যেতেও পারে, আবার নাও পাওয়া যেতে পারে, তাই না? আমিও সেটাই ভাবছিলাম ম্যাম। তাই আজ রাত পর্যন্ত দেখব, আর তা না হলে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। চারু, চারু, আই এম সরি। চারু, তুমি আগেও আমাকে অনেকবার বারণ করেছো। আমার ওর নামটা মুখে নেওয়া উচিত হয়নি। আমি ভেবেছিলাম একটা অন্যরকম সন্ধ্যা তোমাকে গিফট করব, সেটাই কিরকম। আমার সবকিছু এমনিতেই নষ্ট হয়ে গেছে অঞ্জন। প্রতিদিন হচ্ছে, রোজ টুকরো টুকরো করে ভাঙছে আমার সবকিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তো আমার আর কিছুই করার নেই। চারু, তোমাকে নিয়ে আসার পিছনে এখানে আমার একটা উদ্দেশ্য ছিল। প্রদেশবাবুর এই ঘটনাটা আমাদের সবাইকেই কম বেশি আহত করেছে। আর তোমার এই অবস্থা, এরকম একটা শকিং নিউজ তোমার কতটা ধাক্কা দিতে পারে সেটা আমি ফিল করতে পারি। তুমি ঘরে একা থাকলে হয়তো গোমড়াবে, কষ্ট পাবে। তাই ভেবেছিলাম তোমার চারপাশটা যদি একটু অন্যরকম করে দেওয়া হয় তাহলে হয়তো তুমি একটু রিলিফ পাবে। বাট আই এম রিয়েলি সরি চারু। প্লিজ প্লিজ, তুমি এভাবে বলো না, আমার খারাপ লাগছে। কৈফিয়ত দেওয়ার তো কোনো প্রয়োজন নেই তোমার অঞ্জন। কারণ আমি জানি আমার মা, বাবা, বোনের পর কেউ যদি আমার ভালো চেয়ে থাকে সেটা একমাত্র তুমি। আর তোমার চেষ্টার তো কোনো ত্রুটি নেই। সমস্যাটা আমার, আমি পারছি না। আমি ভুলতে চেয়েও ভুলতে পারছি না। আমার অতীত আমার পিছু ছাড়ছে না। জানো অঞ্জন, যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, ভাবি আমি কে, কি চাই, কোনো উত্তর খুঁজে পাই না আমি আদরে। বুকের ভেতর কিরকম অদ্ভুত একটা কষ্ট হয়। মনে হয় আমার মতো মেয়েরা শুধুমাত্র দয়ার পাত্রী। চারু, এভাবে ভাবলে তোমার দুঃখ যন্ত্রণা আরো বাড়বে। আর শুধু তোমার একার নয়, তোমার চারপাশে সবার, আমারও। তুমি আমার কাছে কি, কতটা, আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না চারু। তোমাকে আরো একটা ব্যাপার ভাবতে হবে।
মিডিয়া প্রদেশের ঘটনাটা ড্রিঙ্ক করে স্পিডে গাড়ি চালানোর জন্য হয়েছে বলে প্রচার করছে। এখন তুমি প্রমাণ ছাড়া অন্য কোনো কথা বলতেও পারবে না। খুবই স্যাড ব্যাপার। কেউ একবারের জন্য বলছে না যে দুদিন আগে এই প্রদেশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। হট কেকের মতন শুধু এই একটাই খবর বিকোচ্ছে। ওরা এরকম একটা কথা বলছে কি করে? প্রমাণ কি আছে? পোস্টমর্টেম রিপোর্ট। জয়শ্রীদি, আপনি? আমি তোমাকে রিপোর্টটা দেখাতে এসেছি। এই রিপোর্ট আমাদের কাছে আসতে এতটা সময় লাগলো? আর আমি তো ভাবতেই পারছি না আমাদের হাতে রিপোর্ট আসার আগে মিডিয়ার কাছে খবর গেল কি করে? কোন খবরটা চাপা থাকে বলুন তো? এই যে বন্ধ ঘরের মধ্যে বসে মিটিং করছেন, এটাও কিন্তু বাইরে চলে যাচ্ছে। কিন্তু এখানে একটা অদ্ভুত কথা লিখেছে। মারা যাবার ঠিক 10 মিনিট আগে তাদের ড্রিঙ্ক করেছিল। তাতে তো এতখানি বেসামাল হওয়ার কথা নয়। না ম্যাম, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি থানা থেকে দাদার বাড়ির দূরত্ব 40 মিনিট। বাড়ির খুব কাছাকাছি কিন্তু দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে মানুষটা কোনদিনও ড্রিঙ্কই করে না, সে হঠাৎ বাড়ি ঢোকার আগে কেন ড্রিঙ্ক করবে? হ্যাঁ, যদি করেও তাহলে তো নিশ্চয়ই বাড়িতে ঢুকে করবে। আরো একটা কথা ভাবাচ্ছে আমায়, গাড়ির ব্রেক। নীল বলেছিল প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির ব্রেকে একটা সমস্যা ছিল, কিন্তু সেটা কি ঘটানো হয়েছিল নাকি অ্যাক্সিডেন্টলি? এটাই আমার প্রশ্ন। দুর্গা, তার মানে তো এটা ফুল প্রুফ প্ল্যান, যাতে কোনোভাবে প্রতিষ্ঠান না বাঁচে। যাই হোক, শুভ কাজে আর দেরি করে লাভ নেই, চটপট বিয়ের ব্যাপারটা সেরে ফেলা যাক। দেখো গুঞ্জন, এই বিয়ে নিয়ে আমি তোমাকে আর ফোর্স করবো না। তুমি যদি না বলো তাহলে আমার উত্তর নাই হবে। কোনো রকম কনফিউশন যদি তোমার থেকে থাকে তাহলে আমি বলবো ব্যাপারটাকে ইমিডিয়েটলি স্টপ করো। বাবা, এই বিয়েটার জন্য অনেক সময় আরো অনেক কিছু ইনভেস্ট হয়ে গেছে, তাই এই বিয়েটা আমাকে করতেই হবে। আরে মেজ বৌমা, আংটিটা নিয়ে এসো, কুইক। হ্যাঁ দাদা, যাচ্ছি। ওয়েট ওয়েট মেজমা, তোমাকে এত কষ্ট করে আংটি আনতে যেতে হবে না। আবার কিসব শুরু করলে তুমি? তোমার এসব বিয়ে দেবই, কিন্তু তোমার বাবা অনেক কষ্টে ম্যানেজ করেছে মেয়ের। এখন আর এইসব করে তুমি? আমি আমি কষ্ট কমানোর চেষ্টা করছি, আর তুমি তোমাকে আংটি আনতে যেতে হবে না। আরে বিয়েটা করব আমি, তাই আংটির ব্যবস্থা আমিই করেছি। দেখবে? হ্যাঁ, দেখবে 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 আংটি। হ্যাঁ, দেখবে দেখবে না আংটি? হ্যাঁ, এই এই দেখো, এই যে। চারু, তুমি আমাকে অনেকবার বলেছো যে তুমি পুরনো সবকিছু ভুলে যেতে চাও, তাহলে কেন পারছো না? কেন পারছো না তোমার অতীত থেকে বেরিয়ে আসতে? কেন জানো? কারণ তোমার যেটা করার ছিল সেটা তুমি করোনি। চারু, চারু, আমি তোমার হাত ধরতে পারি, কিন্তু প্রথম পাটা তোমাকেই বাইরে ফেলতে হবে। মানে? আমারও তো ক্ষমতা বা অধিকার নেই চারু, তবে আজ আজ সাহস করে তোমায় কিছু বলতে চাই। এসব কথা বললে আমার ভয় করে অঞ্জন। তাহলে তো আর কোনোদিনও বলে ওঠা হবে না। ইমান, না না, আমি সেটা বলতে চাইনি। বেশ, ঠিক আছে, তুমি বলো কি বলবে, আমি শুনছি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো কি বলবে বলছিলে। অ্যাকচুয়ালি বলার আগে আমি তোমায় কিছু দিতে চাই।
এটা কি? আমায় বিয়ে করবে তুমি? জানো তো গুঞ্জন, এই সব কটা না খুব এক্সপেন্সিভ ডায়মন্ড। এর মধ্যে না অনেক অপশন আছে, এর মধ্যে তুমি কোনটা বেছে নেবে নাও তো। তোমার তো উঁচু নজর, হয়তো এই বড়টাই নেবে। নাও নাও। মিহির, তুমি ভালোবেসে যদি একটা ছোট্ট রিং আমার জন্য আনতে না, তাতেও আমি খুশি হতাম। বড়টাই নাও না গুঞ্জন, আলটিমেটলি টাকা তো তোমার বাবাই দেবে। ওরা সবটাই খুব প্ল্যান মাফিক করেছে। শুধু প্রদেশের খুন নয়, তারপর মিডিয়ার প্রচার, পোস্টমর্টম রিপোর্টকে ম্যানিপুলেট করা, সবটাই একেবারে ছক কষে সাজিয়ে। কিন্তু এরকম একটা সেন্সিটিভ কেসে এতটা মিথ্যে রিপোর্ট দেওয়ার সাহস কি ওদের? টাকা অনেক সময় ভীতু মানুষকেও সাহসী করে তোলে, এক্ষেত্রেও তাই হয়েছে। তবে এই সমস্ত কথা নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই, আমাদের সপক্ষে প্রমাণ চাই। হাতে সময় খুব কম, আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। দুর্গা, সোহিনী যেমন কাজ করছে করুক, যদি তুমি চাও তাহলে আমরা দুর্গা বাহিনীকেও কাজে লাগাতে পারি। কিন্তু না ম্যাম, এতে মনে হবে যে আমরা পুলিশ ডিপার্টমেন্টের উপর থেকে আস্থা হারাচ্ছি। না, তা কেন? আমরা তো যেটা করব সেটা ওদের হেল্প করবার জন্যই করব। দেখুন ম্যাম, আমি সোহিনী সরকারকে এনেছি এই কেসের জন্য, আর আমার ওর উপরে পুরো ভরসা আছে। এই জন্যই তুমি এত আলাদা দুর্গা। দেখো, প্রদেশবাবু তোমার কাছে কতটা সেটা আমি জানি। তার এভাবে চলে যাওয়ার পরও তুমি যেভাবে মাথা ঠান্ডা রেখে সত্যিটাকে সামনে আনার চেষ্টা করে চলেছ, সেই জন্য এই ভরসাটা এখন খুব দরকার। আর এই সময় আমাদের একে অন্যের উপরে বিশ্বাস রাখাটাও খুব দরকার। আপনি হয়তো ভাবছেন হঠাৎ এত ভারী ভারী কথা কেন বলছি। আসলে অভিরূপ মুখার্জির নেতৃত্বে অনেক দিন কাজ করেছি, তাই দুর্গা মুখ্যমন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম ও বোধহয় আমাদের পদ থেকে সরিয়ে দেবে, কিন্তু ও সেটা করেনি। ও আমাদের সবার উপরে ভরসা রেখেছে, আর এখন আমরা ওর ভরসার মর্যাদা রাখতে চাই। কি জানেন জয়শ্রী দেবী, অনেকগুলো ভালো আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে, তাহলে ভালো আলুগুলোর মধ্যেও পচন ধরে। আপনি অন্যরকম, তাই আপনি সেটা করেননি। তাই আমি ঠিক জানি না, জানেন আমি কি। অভিরূপ মুখার্জির নেতৃত্বে থাকাকালীন তখন ওনার অনেক সিদ্ধান্ত মন থেকে মানতে পারিনি, কিন্তু সাহস দেখে সেগুলো প্রোটেস্টও করতে পারিনি। তার জন্য জনসাধারণের অনেক ক্ষতি হয়েছে, যার ভাগিদার কিন্তু আমি নিজেও। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময় চেয়েছি মানুষের জন্য কাজ করতে, ভালো কিছু করতে, ঠিক দুর্গার মতো। আমার গর্ব হয় ওকে দেখে। আমার ইচ্ছেগুলো, ভাবনাগুলো দুর্গা অনেকটা সত্যি করার চেষ্টা করে চলেছে। তোমার জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগবে দুর্গা। না, তুমি ভরসা করেছো বলে সেজন্য না, মন থেকে বলছি তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে চাই। আপনি এতটুকু বলেছেন, এটাই আমার কার ফোন দুর্গা?
সোহিনী। আমার স্বীকার করতে কোনো বাধা নেই যে আমার বন্ধু, আমার সুরিত, সুশীল সব সময় আমার বিপদে আপদে আমার পাশে থেকেছে। কখনো আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে, আমাকে নির্দোষ প্রমাণ করতে জলের মতো টাকা খরচ করেছে। সুশীল, আমি জানি এসব কথায় তুমি অকওয়ার্ড ফিল করছো, কিন্তু মিহিরের কথাগুলো জাস্টিফাই না করলে সবার মধ্যে একটা ভুল ধারণা তৈরি হতে পারে। দেখো, তোমার আমার বন্ধুত্বের কাছে বাদবাকি সব তুচ্ছ, তাই না? হ্যাঁ, তবে আমরা সবসময় চেয়েছি যে আমাদের বন্ধুত্বটা একটা আত্মীয়তার শেপ পাক, আর সেই জন্যই মিহির আর গুঞ্জনের বিয়ের ব্যবস্থা করার চেষ্টা। আর সেই ভাবনা তো আর সত্যি হতে চলেছে। বাট আনফর্চুনেটলি বারবার হয়েও সেটা হয়ে উঠতে পারেনি। সেই জন্য যতক্ষণ না হচ্ছে এই নিয়ে আমি একটা কথা বলতে চাই না। সুশীল মিহির সামনে আংটি সাজিয়ে দিয়েছে, ধরে নাও বিয়েটা হয়েই গেছে। এই এই কথাটা ওনাকে কতবার বলেছো আগে, সে খেয়াল আছে তোমার? তুমি যেটা করছো এর পরিণতি ভালো হবে না মিহির, তুমি চুপ করো না। প্রত্যেকবার চুপ করে থেকেছি। এই যে গুঞ্জন, আঙ্কেল, এরা প্রত্যেকবার আমাকে ভুল বুঝেছে। এদেরও জানতে হবে, বুঝতে হবে বাবার কথাগুলো সব মিথ্যে। কি হচ্ছে নাকি? একটা কথা মাথায় রাখিস, যে ডালে বসে আছিস সেই ডালটাই কাটছিস। এতক্ষণ বুঝতে পারছিলাম না মিহির, কিন্তু এখন মনে হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি যে তোমার জ্বালাটা কোথায় আমি ফিল করতে পারছি। আমিও বুঝতে পারছি মনি, তবে আমার মনে হচ্ছে এটা ওর প্রাপ্য ছিল। জানি না এসব করে কিছু সলভ হবে কিনা, তবে এত কষ্ট পেয়েও যে তোর কোনো প্রায়শ্চিত্ত হবে না সেটুকু আমি বলতে পারি। আঙ্কেল, এই আঙ্কেল, সরি, আপনি তো এত বড় একজন বিজনেস টাইকুন, হ্যাঁ? আপনি কি করে এরকম মিথ্যে কথায় বারবার করে? মিহির, আমি আজ অব্দি যা করেছি আমার মেয়ের জন্য করেছি। এগুলো যে মিথ্যে সেটা তুমি জানতে না তা তো নয়। গুঞ্জন, আঙ্কেল, এগুলো বলার কি প্রয়োজন ছিল? এইসব মিথ্যে বলার কি প্রয়োজন ছিল? আপনারা সবাই যারা এখানে আছেন তারা আগেও হয়তো আমার বিয়ের ঠিক হওয়া দিনগুলোতে ছিলেন, তারা সব কিছুর উইটনেস ছিলেন যা যা ঘটেছে। আর যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমবার যখন আমাদের এনগেজমেন্ট সেরিমনিতে মিহির ওই মেয়েটা কি জানো না, চারুলতাকে বিয়ে করে নেয়, আবার দ্বিতীয়বারও। ও বাবা, তোমার তো দেখছি মারাত্মক স্মৃতিশক্তি। আসলে ব্যাপারগুলো আমার সাথে আগেও অনেকবার ঘটেছে, তো তাই জন্য আমি ভুলতে পারি। আরে নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এখনই সমস্ত ভেবে কি হবে? বরং ভাবো যে সবটা সুন্দর করে মিটে গেলে আমাদের মিহিরের সঙ্গে তুমি হানিমুনে কোথায় যাবে। ম্যাডাম, আমি কয়েকটা এরিয়া মার্ক করে টিম পাঠিয়ে দিয়েছি নজর রাখার জন্য। তবে আপনার কথা শুনে যা মনে হলো তাতে মনে হয় না নন্টের মতো লোক খুব পশ কোনো একটা এরিয়ায় যাবে বলে। খুব সম্ভবত নয়। তাই আমি নিজে একটা টিম লিড করে পুরনো গঙ্গার খালপাড়ে চলে এসেছি। এখানে চৌরাস্তার আশেপাশে 7-8টা ছোট ছোট জোয়ার ঠেক আর বার রয়েছে। দেখুন সোহিনী, আমার এই জায়গার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। অনেকেরই ধারণা নেই ম্যাডাম, আর সেই জন্যেই নন্টের এখানে আসার চান্সও বেশি। যদি আসে তাহলে কোনো রকমভাবে যেন ও হাত ছাড়া না হয়, সেটা খেয়াল রাখবেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম, প্রত্যেকটা থেকে আমার লোক সিভিল ড্রেসে ছড়িয়ে রয়েছে। একবার নন্টে এখানে এলে কোনো মতেই পালাতে পারবে না। সোহিনী, আমি কিন্তু এবার একটা ভালো খবর শুনতে চাই। আপনি আমার উপর এতটা ভরসা করেছেন ম্যাডাম, আপনাকে ভালো কোনো খবর দিতে পারলে আমারও ভালো লাগবে। আচ্ছা, আমি এখন রাখছি, আপনাকে আপডেট করতে থাকবো। ওকে।
এসপি সোহিনী সরকার বলছি, ওভার। ম্যাম, আমি ইন্সপেক্টর নীল বলছি, ওভার। হ্যাঁ নীল, বলো, এনি আপডেট? ম্যাম, এই মাত্র নোনটা এখানে এসেছে, একটা জুয়োর থেকে ঢুকেছে। আর ইউ শিওর ওটা ননটাই? হ্যাঁ ম্যাম, আই এম শিওর। নীল, সবাইকে অ্যালার্ট করে দাও, সবাই যেন চৌকস থাকে। না, একদম না, ওয়েট ফর মাই অর্ডার্স। নীল, একটা কথা মাথায় রেখো, ননটে যেন কোনো মতেই কোনো কিছু সন্দেহ করে ওখান থেকে কেটে পড়তে না পারে। ওকে, ওভার অ্যান্ড আউট। দুটো ফোন। বলুন সোহিনী। ম্যাডাম, আমাদের আন্দাজ একদম ঠিক, এক্ষুনি খবর এসছে ননটে এখানকারই একটা জুয়ার আড্ডায় ঢুকেছে। ইয়েস, আপনাকে খবরটা জানিয়ে রাখলাম, এবার ওকে অ্যারেস্ট করতে বলছি। ওকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এমন ব্যবস্থা করুন যাতে ও সব কথা বলতে বাধ্য হয়। ওকে ম্যাডাম। এবার শুধু সত্যিটা সামনে আসা বাকি। আর আপনিও একটু অপেক্ষা করুন মিস্টার মুখার্জি, আপনার জন্মদিনে একটা বড় উপহার নিয়ে আসছি আমি।